হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদের কেমব্রিজ 10 এর টেস্ট 1 এর প্যাসেজ 1 নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা ওইটার যে প্যাসেজ 2 ওইটা নিয়ে আমি আলোচনা করব। তো চলেন আমরা শুরু করি। তো গত ভিডিওতে যেরকম বলছিলাম যে আপনারা প্রথমে একটা প্যাসেজের হেডলাইনটা পড়বেন, পরে বুঝবেন যে ওইখানে কি বিষয় নিয়ে কথাবার্তা হতে পারে। তারপর আপনারা ওই প্রশ্নে যাবেন। ওকে, তো আমরা এখানে দেখতে পাইতেছি হেডলাইনটা হচ্ছে ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেমস 1990 টু 2010। মানে ইউরোপের যে ট্রান্সপোর্ট সিস্টেমটা এটা 1990 থেকে 2010 পর্যন্ত কিরকম ছিল এটা নিয়েই এই প্যাসেজের মধ্যে আলোচনা করব। তাইলে আমরা অলরেডি এই প্যাসেজে কি আলোচনা করব এটার কিন্তু একটা ধারণা পেয়ে গেছি। ওকে, তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব কোয়েশ্চনে, দেখি কোন ধরনের কোয়েশ্চন টাইপ এখানে আছে। সো এখানে দেখা যাইতেছে যে কোয়েশ্চন 128, এটা 128 না, এটা হবে 14 to 21, 14 to 21। ওকে, সো এখানে দেখেন হেডিং ম্যাচিং, এই যে লিস্ট অফ হেডিং এখানে দেওয়া আছে। এই যে এগুলো হচ্ছে আপনার লিস্ট অফ হেডিংস। এখানে টোটাল কয়টা দেওয়া আছে? টোটাল প্রায় 11টা দেওয়া আছে লিস্ট অফ হেডিংস। এইখান থেকে আপনারা এখানে প্রশ্ন আছে কয়টা? প্রশ্ন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তার মানে তিনটা বেশি দেওয়া আছে, তিনটা এক্সট্রা দেওয়া আছে আমাদের কনফিউজ করার জন্য ওই তিনটা। সো আমরা আসলে কনফিউজ হব না। আমরা দেখি কিভাবে আমরা হেডিংটা খুব শীঘ্রই বা খুব ফাস্ট পার করতে পারি। ওকে, তো আপনারা ডাইরেক্ট যেহেতু বুঝে ফেলছেন এটা কোন ধরনের কোয়েশ্চন টাইপ, এখন আমরা হেডিং ম্যাচিং, প্রথমে দেখেন প্যারাগ্রাফ এ আছে। সো আমরা প্যারাগ্রাফ এতে চলে যাই। আমি আপনাদের সুবিধার্থে আহ এটাকে একটু স্প্লিট করে দেই। স্প্লিট করলে আমাদের প্রশ্ন নিতে এবং প্যাসেজটা পড়তে সুবিধা হবে আর কি। ওকে, এই যে আমাদের হেডিং, এখন আমরা প্যারাগ্রাফ এতে চলে যাব। এই যে দেখেন আমাদের প্যারাগ্রাফ এ। সো প্যারাগ্রাফ এতে কি বলছে? ইট ইজ ডিফিকাল্ট টু কনসেইভ অফ vigorous ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। মানে এটা ডিফিকাল্ট, এটা খুবই কঠিন ধারণা করা। বিগোরাস মানে শক্তিশালী, যে অর্থনৈতিক গ্রোথটা ওইটা এফিশিয়েন্ট, ভালো ট্রান্সপোর্ট সিস্টেম না থাকলে এটা ধারণা করা যায় না। মানে ট্রান্সপোর্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর কি বলছে? Although modern information technologies can reduce the demand of physical transport by facilitating teleworking and teleservices, the requirement for transport continues to increase. That means যদিও আমরা যে আধুনিক যে ইনফরমেশন টেকনোলজি গুলা রিডিউস করতেছে, ফিজিক্যাল যে ট্রান্সপোর্টের ডিমান্ড গুলা এইগুলা রিডিউস করতেছে, তারপরেও আমাদের যে রিকোয়ারমেন্ট, আমাদের যে প্রয়োজনীয়তাটা ফর ট্রান্সপোর্টের জন্য এটা কিন্তু বৃদ্ধি পাইতেছে, এটা আর স্টপ হইতেছে না। মানে এটা দিন দিন বৃদ্ধি পাইতেছে ট্রান্সপোর্টের যে প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে। আচ্ছা, ওকে, তারপর কি বলছে? তো এটা যেহেতু বৃদ্ধি পাইতেছে এটাকে আমরা একটা আন্ডারলাইন করি, ট্রান্সপোর্টের চাহিদা বৃদ্ধি পাইতেছে। আচ্ছা, তারপর এখানে বলছে দেয়ার আর টু কি ফ্যাক্টরস বিহাইন্ড দিস ট্রেন্ড। এটার পিছনে দুইটা কারণ আছে। চলেন আমরা দেখি এর তারপর কি বলছে। তারপর বলছে যে দেয়ার আর টু, সরি, ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট। মানে এখানে তো দুইটা বলছিল, তো এখানে প্রথমটা নিয়ে মেবি বলতেছে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট দ্য ডিটারমাইনিং ফ্যাক্টর ইজ দ্য স্পেকটাকুলার গ্রোথ ইন কার ইউজ। প্যাসেঞ্জার্স এর ক্ষেত্রে
প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা কোনটার গ্রোথ বেশি দেখতেছি? কারের ইউজটা বেশি বাড়তেছে। And the number of cars on the European Union routes saw an increase of 3 million cars each year from 1990 to 2010. মানে এই যে 20 বছর 1990 থেকে 2010 সালে প্রত্যেক বছরে তারা দেখতেছে যে 3 মিলিয়ন করে কার বৃদ্ধি পাইতেছে প্রত্যেক ইয়ারে। কোন জায়গায়? ইউরোপিয়ান ইউনিয়নের যে রোড গুলা, বলতে ইউরোপের যে কান্ট্রি গুলা, ওইখানে বৃদ্ধি পাইতেছে। অ্যান্ড ইন দ্য নেক্সট ডেকেড মানে পরবর্তী দশকে, দ্য ইউ উইল সি ফার্দার সাবস্টেন্সিয়াল ইনক্রিজ ইন ইটস ফ্লিট, মানে পরবর্তী ডেকেডে এটা আরো বৃদ্ধি পাবে। ওকে, তো এটা আমরা মার্ক করি। আপনারা যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো এইভাবে মার্ক করে ফেলবেন, ঠিক আছে? তো আমরা কিন্তু অলরেডি এইটা সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেছি। মানে এখানে শুধু কারের বৃদ্ধি হয়েছে, ট্রান্সপোর্টের বৃদ্ধি হয়েছে বা বৃদ্ধি আরো হবে এই বিষয়ে আলোচনা করছে এখানে। তো আমরা দেখি যে এখানে যে লিস্ট অফ হেডিংস গুলো আছে ওইখানের মধ্যে কি কোনো ট্রান্সপোর্টের বৃদ্ধি নিয়ে কোনো আলোচনা আছে কিনা। তো এখানে প্রথম যেটা আছে এটা বলছে যে এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল। এখানে কোনো লং টার্ম গোল নাই, এখানে শুধু ট্রান্সপোর্টে যে বৃদ্ধি হয়েছে এটা নিয়ে আলোচনা করছে। চার্জিং ফর রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, না এখানে কোনো রোডের জন্য কোনো চার্জও কাটা হইতেছে না, ইমপ্রুভ করার ক্ষেত্রে মানে কোনো কথাবার্তা হইতেছে না। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, চেঞ্জ গুলা ট্রান্সপোর্টের ডিস্টেন্সে কোনো করতেছে না, এফেক্ট করতেছে না, এইটাও কোনো আলোচনা নাই। চেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, না এখানে কোনো স্টেপস নেওয়া হয় নাই যে এটা চেঞ্জ করা হবে বা তেমন কোনো কিছু নাই। দ্য এনভায়রনমেন্টাল কস্ট, নো এখানে এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথাবার্তা নাই। দ্য এসকেলেটিং কস্ট অফ রেল নিয়েও কোনো কথাবার্তা নাই। দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, এখানে কোনো ব্যালেন্সের কোনো কিছু নাই। দ্য র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, দিস সিমস ইন্টারেস্টিং। ওকে, সো এটাকে আমরা গ্রিন কালার দিই, কারণ দেখেন এখানে বলছে র্যাপিড গ্রোথ অফ প্রাইভেট ট্রান্সপোর্ট, মানে ট্রান্সপোর্টের যে বৃদ্ধিটা, আর এখানে আমরা বৃদ্ধিটাই পাইছিলাম। সো এটাই আমাদের আনসার। ওকে, যখন আপনাদের মনে হবে যে এটা 100% ওইটার সাথে মিলে, আপনারাও সেটাই দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা এটার আনসার দিব, এই যে নাম্বার 1 এর আনসার দিব। এটা কত নম্বর আছে? বিআইআই, মানে 8 নম্বর বিআইআই। আর প্রাইভেট ট্রান্সপোর্ট বলতে তো কার একটা প্রাইভেট ট্রান্সপোর্ট, তো সবকিছু মিলে গেছে আর কি। এখানে বৃদ্ধির কথা বলছে ট্রান্সপোর্টের, এখানে বৃদ্ধির কথা বলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা এখন প্যারাগ্রাফ বিটা পড়বো। চলেন আমরা প্যারাগ্রাফ বিটা পড়ি। এইখানে কি নিয়ে আলোচনা করছে? As far as goods transport is concerned, যতক্ষণ ট্রান্সপোর্ট সম্পর্কিত, ওই যে ট্রান্সপোর্ট আর কি, দ্রব্যগুলার যে ট্রান্সপোর্ট সম্পর্কিত, growth is due to large extent changes the European economy and its system of production. গ্রোথ বৃদ্ধিটা কি কারণে হয়েছে? লার্জ এক্সটেন্ট টু চেঞ্জেস ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি, ইউরোপিয়ান ইকোনমির যে চেঞ্জের কারণে গ্রোথটা হয়েছে। অ্যান্ড ইটস সিস্টেম অফ প্রোডাকশন, এটার যে প্রোডাকশনের সিস্টেমটা, এই কারণে এটার গ্রোথটা হয়েছে। এই যে ট্রান্সপোর্ট, গুডস এর ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, ইন দ্য লাস্ট 20 years, গত 20 বছরে, as internal frontiers have been abolished, the EU has moved from a stock economy to flow economy.
সো ইউটা কি হইছে, ইউটা শিফট হইছে। ওকে, ইউটা শিফট হইছে মানে এটা প্রথমে ছিল স্টক ইকোনমি, এটা মুভ করছে কি ফ্লো ইকোনমিতে এই গত 20 বছর। দিস phenomenon has been emphasized by the relocation of some industry. এটা সম্ভব হয়েছে কিভাবে, এমফেসাইজড হয়েছে রিলোকেশনের মাধ্যমে। কিছু ইন্ডাস্ট্রির রিলোকেশন মানে কি, আগে যে লোকেশন আছিল ওই লোকেশনে নাই, অন্য একটা লোকেশনে গেছে ইন্ডাস্ট্রিগুলো। পার্টিকুলারলি দোজ উইচ আর লেবার ইন্টেন্সিভ, যেগুলা লেবার ইন্টেন্সিভ মানে প্রচুর লেবার লাগে, টু রিডিউস প্রোডাকশন কস্ট, প্রোডাকশন কস্টটার কস্ট রিডিউস করার জন্য তারা এই রিলোকেশনটা করছে। ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস এন্ড ইভেন থাউজেন্ডস কিলোমিটার এওয়ে, মানে এখানে বলছি যে ইভেন দো দ্য প্রোডাকশন সাইট ইজ হান্ড্রেডস এন্ড ইভেন থাউজেন্ডস অফ কিলোমিটার এওয়ে ফ্রম দ্য ফাইনাল অ্যাসেম্বলি প্লান্ট অর এওয়ে ফ্রম ইউজার্স, মানে যারা এটা ব্যবহার করবে তাদের থেকে এটা যেখানে উৎপাদন করা হয় এটা অনেক দূরে, মানে চেঞ্জ করা হয়েছে। এখানে শুধু চেঞ্জ নিয়ে আলোচনা করা হয়েছে যে ইন্ডাস্ট্রি গুলা যে আগে জায়গায় উৎপাদন করা হইতো এটা আর এখানে উৎপাদন করা হয় না। কি কারণে উৎপাদন করা হয় না, কারণ তারা এই কস্টটা রিডিউস করতে চায়, আর এটা অনেক দূর, থাউজেন্ড কিলোমিটার এওয়ে আমরা যারা ইউজার্স আছি তাদের থেকে। তো দেখি আমরা এখানে চেঞ্জ বিষয়ে কি কোনো ইয়ে আছে কিনা, এখানে কোনো হেডিংস আছে কিনা বা রিলোকেশন সম্বন্ধে কোনো আলোচনা আছে কিনা। এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এখানে তো কোনো লং টার্ম গোল নিয়ে আলোচনা করা নাই যে এইটা একটা সাস্টেনেবল কোনো কিছু, এই ধরনের কোনো আলোচনা নাই যে এটা অনেক বছর ধরে চলবে, এই ধরনের কোনো আলোচনা নাই, লং টার্ম কোনো গোল নাই। তারপর এখানে আছে চার্জিং ফর রোডস অ্যান্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, এখানে কি কোনো চার্জ করছে, কাউকে কোনো চার্জ করা হয় না। চার্জ মানে কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কাউকে ইয়ে করা, ট্যাক্স করা, যেমন আমরা ট্যাক্স করে একটা ইয়ের উপরে বা জরিমানা, এই ধরনের বিষয়। তো এখানে কাউকে কোনো চার্জ করা হয় নাই, আমরা এখানে পাই নাই, এখানে শুধু চেঞ্জ করা হয়েছে লোকেশনটা। এই যে এখানে দেখেন চেঞ্জ আছে। ওকে, আমরা পড়ি দেখি, চেঞ্জ থাকলেই যে এটা আনসার হয়ে যাবে এমনটা না, আমরা একটু পড়ি। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস গুডস মে বি ট্রান্সপোর্টেড, এই ধরনের সেন্টেন্স গুলা বোঝা কিন্তু অনেকটা ট্রিকি, আসলে আমরা বুঝতেই পারি না কি বলছে। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি বুঝার। চেঞ্জেস এফেক্টিং দ্য ডিস্টেন্সেস, যে পরিবর্তনগুলো হইতাছে ওইটা দূরত্বের উপরে প্রভাব ফেলতেছে, যার মধ্য দিয়ে গুডস মে বি ট্রান্সপোর্টেড, যার মধ্য দিয়ে ওই যে দ্রব্যগুলা ট্রান্সপোর্ট হতে পারে। তো এই যে চেঞ্জ করা হচ্ছে এর ফলে এফেক্ট করা হচ্ছে, এফেক্ট কি করছে দূরত্বের উপর, তো এটা নিয়ে আর কি বলছে এখানে। তো আমার মনে হয় এটার সাথে এটা মিলে, কারণ হচ্ছে এখানে বলছিল যে the EU has moved from stock economy to flow economy and this phenomenon has been emphasized by relocation some industries, particularly those which are labor intensive, to reduce cost, even though the production site is hundreds and even thousands of kilometers away from the final assembly, away from users. So এটা আসলেই এফেক্ট করতেছে, কারণ এখানে বলতেছে যে এটা শিফট করছে, প্রথমে ছিল স্টক ইকোনমি, এখন হয়েছে ফ্লো ইকোনমি, ঠিক আছে। সো এটার সাথে এটা যাইতেছে, এই যে চেঞ্জিং গুলা করছে, রিলোকেশন করছে, এটা ডিস্টেন্সের উপর এফেক্ট করতেছে, যার মধ্যে দিয়ে আমরা দ্রব্যগুলা ট্রান্সপোর্ট করতে পারি। সো এটা আমাদের আনসার। সো আমরা এখন সিতে যাই। সিতে কি বলছে, দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ, মানে শক্তিশালী যে অর্থনৈতিক গ্রোথটা ওইগুলো আশা করা যায় ইন কান্ট্রিজ, ওই দেশগুলোতে, উইচ আর ক্যান্ডিডেটস ফর এন্ট্রি টু ইউ উইল অলসো ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লোজ,
In particular, road haulage traffic ট্রাফিকে ইনক্রিজ করবে আর কি ট্রান্সপোর্ট ফ্লোসটা। আচ্ছা, এখানে বলছি যে যারা ইউ ক্যান্ডিডেট আছে আর কি তাদের জন্য এটা বৃদ্ধি পাবে। ইউ মানে একটা সংস্থা, আর ওই সংস্থার মধ্যে কিছু দেশ আছে, ওই ওরা ওই মানে ইউ ক্যান্ডিডেট আর কি। ওকে, তারপর কি বলছে, ইন 1998 some of these countries already exported more than twice their 1990 volumes, মানে 1998 যে টা ইয়ে করছে এক্সপোর্ট করছে তার থেকে দ্বিগুণ করছে 1990 সালে, এবং ইম্পোর্ট করছে 5 টাইমস মানে 5 গুণ 1990 থেকে, মানে দুটোটাই বৃদ্ধি পাইছে আর কি। আচ্ছা, যাই হোক, and although many candidate countries inherited a transport system which encourages rail, যদিও এটা রেল এনকারেজ করছে আরো যে ক্যান্ডিডেট গুলো আছে কান্ট্রিজ, the distribution between modes has tipped sharply in favor of transport since 1990s, মানে 1990 সাল থেকেই এটা শার্পলি ইয়ে করছে আর কি ট্রান্সপোর্টের ক্ষেত্রে, রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক, বিটুইন 1990 and 1998, এই যে 8 বছর, বিটুইন 1990 and 1998 এই 8 বছর কি হয়েছে, রোড হাউলেজ ইনক্রিজড বাই 19.4%, রোড হাউলেজটা বৃদ্ধি পাইছে 19.4%, while during the same period railway haulage decreased by 43%, মানে ওইটা বৃদ্ধি পাইছে আর এটা ডিক্রিজ হইছে এত পার্সেন্ট। Although this could benefit the enlarged EU, it is still on average at much higher level of than in exciting numbers of member states. Okay, আচ্ছা, ওকে, তাইলে এখানে আমরা পাইলাম এখানে ইউর কথা বলা হয়েছে এবং কারা ক্যান্ডিডেটস এই ইয়ের জন্য, এই যে যারা যারা এই ইউর মধ্যে আছে আর কি, বা যারা এন্ট্রি নিতে চাচ্ছে ওইগুলার কথা বলা হয়েছে। এবং এইটা এটা রেলের উপর তেমন একটা ইম্পর্টেন্স দেয় নাই, এটা শুধু রোড হাউলেজের ইমপ্রুভ করছে এত পার্সেন্ট। সো দেখি এই সম্বন্ধে কোনো কথা আছে কিনা। ওকে, আমরা এখানে দেখি, এ ফ্রেশ এন্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, না এখানে কোনো গোল নাই। চার্জিং ফর রোডস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, না কোনো চার্জ তো করা হয় নাই, এখানে কোনো জরিমানা করা হয় নাই। এখানে কি আছে, টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, না কোনো চেঞ্জ করার কোনো স্টেপস নেওয়া হয় নাই। দ্য এনভায়রনমেন্টাল কস্ট, না এনভায়রনমেন্ট নিয়ে কোনো কথা নাই। দ্য এসকেলেটিং কস্ট অফ রেল ট্রান্সপোর্টের খরচ, রেল ট্রান্সপোর্টের কোনো খরচ কি এখানে বলা হয়েছে? আচ্ছা, আমরা একটু চেক করি। রেল হাউলেজ ডিক্রিজড, না কোনো কস্টের বিষয়ে কোনো কিছু নাই। এটা যাই হোক, plans to develop major road network, মেজর কোনো রোড নেটওয়ার্ক সম্বন্ধে এখানে কোনো আলোচনা পাইছি না আমরা। রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস এলোন, এখানে কাউকে কোনো জরিমানার বিষয়ে কোনো কথাবার্তা নাই, চার্জ করা হয় নাই কাউকে। ট্রান্সপোর্টের যে ট্রেন্ডসটা বা প্রবণতাটা, ইন কান্ট্রিজ এওয়েটিং ইউ অ্যাডমিশন, কান্ট্রিজ গুলা ইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য তারা ওয়েট করতেছে, এটা সম্বন্ধে কিন্তু আমরা পাইছিলাম। কই পাইছিলাম আপনারা আশা করি বুঝতে পারছেন, ওকে আমি দেখাই আমরা কই পাইছিলাম। এটা এই যে প্রথমেই দেখেন, the strong economic growth expected in countries which are candidates মানে কি প্রার্থী। আমরা যেরকম এই ইউনিভার্সিটিতে পরীক্ষা দেই না, ইউনিভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে আমরা বলি ইউনিভার্সিটি অ্যাডমিশন,
আর আমরা যারা স্টুডেন্ট আছি আমরা হলো ক্যান্ডিডেটস। সো ক্যান্ডিডেটস আর অ্যাডমিশন কিন্তু একটার সাথে একটা রিলেটেড। সো দেখেন এইখানে কোন কান্ট্রিগুলা, কিছু কান্ট্রিজ আছিল যে দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ এক্সপেক্টেড ইন কান্ট্রিজ উইচ আর, যেগুলা ক্যান্ডিডেটস ফর এন্ট্রি মানে ওইখানে ঢুকতো ইউতে ঢুকার জন্য, উইল ইনক্রিজ ট্রান্সপোর্ট ফ্লোস, তারা ট্রান্সপোর্ট ফ্লোসটা ইমপ্রুভ করার জন্য ইউতে অ্যাডমিশন নিতে চাইতেছিল। ওকে, আর এখানে দেখেন ট্রান্সপোর্ট ট্রেন্ডস ইন কান্ট্রিজ এওয়েটিং ইউ এডমিশন, মানে কান্ট্রিগুলা ইউতে অ্যাডমিশন নেওয়ার জন্য এর একটা প্রবণতা ছিল। দ্যাট মিনস এই যে এই কথাটা আর এইখানে যে স্টেটমেন্ট, এটা কিন্তু 100% ম্যাচ করে। সেই কারণে আমাদের এই যে আনসারটা, সির আনসারটা কি হবে? সির আনসারটা হবে, কত নম্বর ছিল? সির আনসারটা হবে এক্স আই। আর বির আনসারটা আমরা বসাই নাই, বির আনসারটা বসিয়ে দিই। বির আনসারটা কোনটা ছিল? বির আনসারটা ছিল 3 নম্বরটা। ওকে, সো আমরা এখন পর্যন্ত 3টা বার করছি, 3টা প্যারাগ্রাফ। সো আমরা এখন চলে যাব ডি নম্বরে, ডি ডি প্যারাগ্রাফে। তো দেখি ডি প্যারাগ্রাফে কি বলছে। বলছে হাউএভার, যদিও a new imperative sustainable development offers an opportunity for adopting the EU's common transport policy. Okay, sustainable development offers an opportunity to adopting EU's common transport, মানে একটা নিউ সাস্টেনেবল ডেভেলপমেন্ট আর কি, ইউ কে আরেকটু ডেভেলপমেন্ট করার জন্য। দিস অবজেক্টিভ এগ্রিড বাই দ্য গোথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, এটা কার মাধ্যমে এগ্রি হয়েছিল? এই যে এই কাউন্সিলের মাধ্যমে। হ্যাজ টু বি অ্যাচিভড বাই ইন্টিগ্রেটিং এনভায়রনমেন্টাল কনসিডারেশনস, এখানে এই যে ট্রান্সপোর্টের ক্ষেত্রে এনভায়রনমেন্টও কনসিডার করা দরকার। কারণ হচ্ছে আমরা অনেক সময় যে ফুয়েল গুলা ইউজ করি, এইগুলার থেকে কিন্তু প্রচুর বিভিন্ন ধরনের গ্যাস বের হয়, মিথেন গ্যাস, কার্বন গ্যাস, এটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর। তো সেইখান থেকেই মেবি তারা এটা কনসিডার করছিল। into community policies and shifting the balance between modes of transport lies at the heart of its strategy. Okay, the ambitious objective can only be fully achieved by 2020. এই যে ধারণাটা, এটা শুধু করা যাবে 2020-এর আগে। But proposed measures are nonetheless first essential steps. এটা একটা প্রথম স্টেপ, a sustainable transport system which will ideally be in place in 30 years time, that is by 2040. That means এটা অনেক একটা এইম, অনেক বছরের একটা এইম, এটা ইমপ্রুভ করার জন্য আর কি, এটা প্রথম স্টেপ, একটা ভালো জিনিসের জন্য একটা প্রথম স্টেপ। তো এটার টাইমটা হচ্ছে 30 ইয়ার্স, আর এটা কমপ্লিট হবে 2040 মানে 2040-এর আগে। তাহলে দেখি আমরা ওদের কোনো গোল বা এই ধরনের কোনো আছে কিনা, ওই বিষয় নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা, এইটাকে আমরা ফোকাস করি। এই দেখেন প্রথম প্রথম যেটা, এটাই অনেকটা ম্যাচ করতেছে, অনেকটা না 100%। কারণ এ ফ্রেশ অ্যান্ড ইম্পর্টেন্ট লং টার্ম গোল, এটা কিন্তু 2040 মানে অনেক দূরের একটা প্রকল্প। তো তারা সেটাই বাস্তবায়ন করতে চায়, ওই যে এনভায়রনমেন্টাল কনসিডারেশন এইগুলা ইনক্লুড করার মাধ্যমে আর কি। দ্যাট মিনস আমি বলতে পারি যে এটা একটা লং টার্ম গোল, আর এটা কিন্তু ফ্রেশ, একবার নতুন। আচ্ছা, তাইলে আমরা এটার আনসার দিব এইটা, ডির ডির আনসারটা হবে এইটা, আই। আমরা এখানে আই লিখি।
নাম্বার 1। ওকে, সো এখন প্যারাগ্রাফ তে চলে যাই। প্যারাগ্রাফ তে কি বলছে? In 1998, energy consumption in the transport sector was blamed. 1998 সালে এনার্জি যে কনজাম্পশন করা হইতো ওইটাকে ব্লেম করা হয়েছিল, অভিযোগ করা হয়েছিল ফর 28% অফ এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এমিশন মানে নির্গত করার কারণে তাদের ব্লেম করা হয়েছিল। দ্য লিডিং গ্রিন হাউস গ্যাস, এটা একটা গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড একটা গ্রিন হাউস গ্যাস। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেট, if nothing is done to reverse the traffic growth trend, carbon dioxide emissions from transport can be expected to increase by around 50% to 1,113 billion tons by 2020। মানে এটা 2020 আগে এই পর্যায়ে যাবে, মানে অনেক বেশি বৃদ্ধি পাবে যদি কোনো স্টেপ না নেওয়া হয়। ওকে, তাহলে আমরা এইটা একটা ইম্পর্টেন্ট কথা, এটাকে আমরা হাইলাইট করলাম। তারপর কি আছে? কম্পেয়ার টু 739 বিলিয়ন টনস রেকর্ডেড ইন 1990। 1990 ছিল এত, 2020 হবে এত, মানে বাড়বে। Once again, road transport is the main culprit since it alone accounts for 84%। তার মধ্যে রোড ট্রান্সপোর্টই সব থেকে বেশি কার্বন ডাইঅক্সাইড এমিশন করে। এই দেখেন এখানে বলছে যে রোড ট্রান্সপোর্টে একাই 84% এমিশন করে। ওকে, তারপর কি আছে? ইউজিং অল্টারনেটিভ ফুয়েলস এন্ড ইমপ্রুভিং এনার্জি এফিসিয়েন্সি ইজ দোজ বোথ অ্যান ইকোলজিক্যাল নেসেসিটি অ্যান্ড টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। তাই আমাদের অন্য জিনিসের আশ্রয় নিতে হবে, মানে ইলেকট্রনিক্স ব্যাটারি চালিত জিনিসগুলা আমাদের বার করতে হবে, কারণ রোড ট্রান্সপোর্টে যদি যেটা আমরা বর্তমানে ফুয়েল ইউজ করি ওইটায় অনেক বেশি 84% কার্বন এমিশন করে। আর আমরা যদি নতুন একটা করতেও চাই তাইলে এটা একটা চ্যালেঞ্জ, আর কি চ্যালেঞ্জ হবে আমাদের জন্য। তো এখানে দেখেন কার্বন ডাইঅক্সাইড নিয়ে আলোচনা করছে, কিভাবে পরিবেশকে বাঁচানো যায় সেটা নিয়ে আলোচনা করছে। তো আমরা দেখি এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি কোনো আলোচনা আছে কিনা। এখানে আমাদের উপরে যেতে হবে। চার্জিং ফর রোডস এন্ড ইমপ্রুভিং আদার, এখানে কোনো চার্জ করা হয় নাই, এখানে শুধু কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পাইতেছে আর এটা কত পর্যন্ত বৃদ্ধি পাইতে পারে বা আমাদের অল্টারনেটিভ অপশন এগুলা নিয়ে আলোচনা করছে এখানে। না, টেকিং অল দ্য স্টেপস নেসেসারি, না। দ্য এনভাইরনমেন্টাল কস্ট, এনভাইরনমেন্টাল মানে পরিবেশকে কিভাবে, কস্ট বলতে এখানে কোনো দাম না, কস্ট বলতে এখানে এফেক্ট বুঝাইতেছে। ওকে, অফ রোড ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্টের এফেক্ট পরিবেশের উপর, এইটাই বুঝাইতেছে। কার্বন ডাইঅক্সাইড কিন্তু পরিবেশের উপর এফেক্ট ফেলতেছে, সো এটার সাথে কিন্তু এটা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা বাকিগুলো পড়ি। দ্য এসকেলেটিং কস্ট, এখানে রেল বিষয়ে কোনো কথাবার্তা নাই। দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিব্যালেন্স, ব্যালেন্স, এখানে কোনো ব্যালেন্সের কথা নাই। প্ল্যানস টু ডেভেলপ মেজর কোন রোডের কথা নাই এখানে। রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং, এখানে কোনো চার্জ করা হয় নাই। সো দ্যাট মিনস দিস ইজ দ্য কারেক্ট আনসার and it perfectly matches with the statement। তাই এটাই আমাদের আনসার, বি নাম্বার। সো এর আনসার হবে বি, মানে 1 নম্বর। ওকে, তো প্যারাগ্রাফ ই এর আনসার অলরেডি তারা দিয়ে দিয়েছে, BII। সো আমাদের আর এটা খোঁজার দরকার নাই, যে এক্সাম্পল আনসার এখানে লেখাই আছে, যে এক্সাম্পল আনসার। আমরা প্যারাগ্রাফ জিতে চলে যাই, এফ আমাদের দরকার নাই, এফ কে আমরা ক্লোজ করে দেই। ভালো, এফ এর প্রয়োজন নাই। তবে আমরা এখন
দেখি যে জি, প্যারাগ্রাফ জি আনসারটা কি? দ্য ফার্স্ট অ্যাপ্রোচ, প্রথম পদ্ধতি, would consist of focusing on road transport solely to pricing, pricing মানে ট্যাক্স বা চার্জ করার মাধ্যমে। তো প্রথম অ্যাপ্রোচটা হচ্ছে কনসিস্ট অফ ফোকাসিং অন রোড ট্রান্সপোর্ট সোললি থ্রু প্রাইসিং, মানে রোড ট্রান্সপোর্টে সাস্টেনেবল বা অ্যাকসেপ্টেবল করার জন্য এটা তারা একাই এটা চার্জ করার মাধ্যমে এটা করতেছে, যাতে সবাই আর কি মানে সবগুলো। This option would not be accompanied by complementary measures in the other modes of transport. এই যে অপশনটা, এটা সাপোর্ট পাবে না কমপ্লিমেন্টারি মেজার্স ইন দ্য মোডস অফ ট্রান্সপোর্ট। আচ্ছা, ইন দ্য শর্ট টার্ম, স্বল্প সময়ের ক্ষেত্রে, ইট মাইট কার্ব দ্য গ্রোথ ইন রোড ট্রান্সপোর্ট থ্রু দ্য বেটার লোডিং রেশিও of goods vehicle and occupy rates of passenger vehicles expected as result of the increase in the price of transport. মানে ট্রান্সপোর্টের যে প্রাইসটা ওইটা যদি একটা রিজনেবল পর্যায়ে নিয়ে যাওয়া যায়, তাহলে এটা মানে গ্রোথটা, এই যে গ্রোথটা ইন দ্য রোড ট্রান্সপোর্ট থ্রু বেটার লোডিং রেশিও, মানে অনুপাতটা ঠিক থাকবে আর কি। However, the lack of measures available to revitalize other modes of transport would make it impossible for more sustainable modes of transport to take the baton. মানে এটা ঠিক আছে, এটা একটা বেটার অ্যাপ্রোচ, কিন্তু এটার ক্ষেত্রে যে যে জিনিসগুলো দরকার এইগুলা নাই। মানে এখানে যে দেখেন বলছে যে দ্য লেক অফ মেজার্স, এটার ক্ষেত্রে এটা ইম্পসিবল, মানে এটা নির্ভরযোগ্য হওয়াটা ইম্পসিবল এই পদ্ধতিটা। দেখি এ বিষয়ে কোনো কথাবার্তা বলছে কিনা। চার্জিং ফর রোডস, এখানে চার্জ করা হয়েছে, ঠিক আছে এটা। তারপর কি বলছে, ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস, এইখানে কি আদার কোন ট্রান্সপোর্ট মেথডস এখানে আছে? দিস অপশন উড নট বি accompanied বাই কমপ্লিমেন্টারি মেজার্স ইন আদার ট্রান্সপোর্ট মেথড। উড নট, এটা করে না, আর এখানে বলছে যে আদার ট্রান্সপোর্ট মেথড, সো এটার সাথে এটা যাইতেছে না। টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, না এখানে অল দ্য স্টেপস, অনেকগুলা স্টেপস নাই। দ্য এসকেলেটিং কস্ট অফ রেলওয়ে, না রেলওয়ে সম্বন্ধে কোনো কথাই নাই। তারপর কি আছে, দ্য নিড টু অ্যাচিভ ট্রান্সপোর্ট রিভ্যালেন্স, না এটা আমরা অলরেডি এফ এ পেয়ে গেছি। এই আনসারটা দেখেন আমাদের এক্সাম্পল আনসারে ছিল, তো এটাকে আমরা সবুজ এই ক্রস করে দিই, এটা আমাদের আনসার হবে না, মানে এটা এফ এ ছিল। প্ল্যানস টু ডেভেলপ মেজর রোড নেটওয়ার্কস, না এখানে মেজর কোন রোড নেটওয়ার্ক সম্বন্ধে আলোচনা নেই। তাহলে আমাদের এটাই রয়েছে, তো এটাই হবে আমাদের আনসার। দেখি পরে, রেস্ট্রিক্টিং রোড ইউজ থ্রু চার্জিং পলিসিস এলোন, হ্যাঁ এটার সাথে যায়। রেস্ট্রিক্ট করা মানে লিমিটেশন, সবুজ কালার দিই, কালার হয় না কেন? ওকে, সো এটা আমাদের আনসার। কারণ হচ্ছে এখানে বলছে পলিসিস এলোন, আর এখানে দেখেন এখানে দেওয়া আছে সল্লি মানে একা, ঠিক আছে, সল্লি মানে একা। আর এটা একটা অ্যাপ্রোচ পদ্ধতি ওই ট্রান্সপোর্টের ইমপ্রুভের ক্ষেত্রে, কিভাবে ট্রান্সপোর্টটা ইমপ্রুভ করা যায়, সাস্টেনেবল করা যায়। আর সল্লি মানে একা, সোলো মানে একা আর কি। সো এটার সাথে এটা যাইতেছে, আর তারা তো চার্জও করতেছে এই যে প্রাইসিং এর মাধ্যমে, এই যে রেস্ট্রিক্ট করতেছে, চার্জিং এই কথাটা আছে,
সো এটার সাথে এটা যায়। সো আমাদের আনসার হবে জির জন্য এক্স। সরি, সো আমাদের আনসারটা হবে এক্স। তো আমরা জির আনসারটা অলরেডি পেয়ে গেছি। এখন আমরা যাব এইচে, এইচে কি কথা বলা হয়েছে। সো আমরা ফার্স্ট অ্যাপ্রোচ সম্বন্ধে আলোচনা করছি, এখন আমরা সেকেন্ড অ্যাপ্রোচটা নিয়ে আলোচনা করব। দ্য সেকেন্ড অ্যাপ্রোচ অলসো কনসেন্ট্রেটস অন রোড ট্রান্সপোর্ট প্রাইসিং। এটাও প্রাইসিং এর উপর কি করে মানে এমফাসাইজ করে, বাট ইজ accompanied by measures to increase the efficiency of other modes। মানে এইটা অন্য যে মোডস গুলা ওইগুলোর সাথে নিয়ে এটা কাজ করে আর কি। প্রাইসিং তো আছেই, এটার সাথে আদার মোডস নিয়েও এটা কাজ করে। তো এটা আমরা ফোকাসে রাখি। এই যে আদার মোডস গুলো এখানে দেওয়া আছে, বেটার কোয়ালিটি অফ সার্ভিস, লজিস্টিক, টেকনোলজি। However, this approach does not include investment। কিন্তু এটা কোনো ইনভেস্টমেন্ট ইনক্লুড করে না। ডাজ নট ইনক্লুড এনি ইনভেস্টমেন্ট ইন নিউ ইনফ্রাস্ট্রাকচার, নর ডাজ গ্যারান্টি বেটার রিজিওনাল কোহেশন। কিন্তু এটার কোনো গ্যারান্টি করে না, রিজিওনাল কোহেশনটা গ্যারান্টি করে না বা ইনভেস্ট করে না। ইট কুড হেল্প টু অ্যাচিভ গ্রেটার আপকাপলিং দেন দ্য ফার্স্ট অ্যাপ্রোচ। তবে এটার থেকে এটার এটা কিছুটা বালা আশা করা যায়। বাট রোড ট্রান্সপোর্ট would keep the lion's share of the market and continue to concentrate on saturated arteries despite being the most polluting of the modes. Okay, it is therefore not enough to guarantee necessary balance. That means এটাও মানে 100% ভালো একটা অ্যাপ্রোচ না, ঠিক আছে। তবে এইটার আর প্রথমটার মধ্যে মেইন ডিফারেন্স হইতেছে, প্রথমটা তো একা মানে ইয়ে করতো প্রাইসিং এর উপর, চার্জের উপর, তবে এইটা অন্য কিছু জিনিস এখানে অ্যাড করছে, যে বেটার কোয়ালিটি, সার্ভিস, লজিস্টিক, টেকনোলজি। তো দেখি আমরা এই বিষয়ে কোনো আলোচনা আছে কিনা। চার্জিং ফর রুটস এন্ড ইমপ্রুভিং আদার ট্রান্সপোর্ট মেথডস। দেখেন এটার সাথে কিন্তু এটা যাইতেছে। দেখেন প্রথমটা তো ছিল solely একা শুধু প্রাইসিং এর উপরে ফোকাস করছে, কিন্তু এইটা দেখেন বাট ইজ accompanied by measures to increase efficiency of other modes like better quality of service, logistic, technology। এগুলা কিন্তু ট্রান্সপোর্ট, আদার যে ট্রান্সপোর্ট মেথডস এইগুলা। সো আপনাদের বুঝতে হবে, একটা জিনিস পরে বুঝতে হবে, একটু থিঙ্ক করা লাগবে, তাইলে কিন্তু আপনারা আনসারটা পেয়ে যাবেন। সো এটার সাথে এটা কিন্তু যায়। সো যদি যায় তাহলে আপনারা, এটাই আমাদের আনসার। ওকে, সো এটা কত নম্বর ছিল? এইচ। এইচ এর আনসার হবে জি। সরি, জি না, এইচ এর আনসার হবে 2 নম্বরটা, 2। ওকে, এখন একটাই রয়েছে। ওকে, সব লাস্ট অ্যাপ্রোচ, দ্য থার্ড অ্যাপ্রোচ। ওকে, সো আই নম্বর প্যারাগ্রাফ এটা দেখি এখানে কি বলছে। দ্য থার্ড অ্যাপ্রোচ উইচ ইজ নট নিউ, এটা নতুন না, এটা পুরাতন, compromises a series of measures ranging from pricing of revitalizing alternative modes of transport and targeting investment
in trans-European network. এটা কিন্তু ইনভেস্ট করে এবং alternatives modes of transport, and this integrated approach would allow the market shares of the other modes to return to their 1998 levels, and those make shift of balance. এটা ব্যালেন্সও করবে এবং তাদের যে 1998 এর যে লেভেলস আছিল ওইটা রিটার্নও করবে। It is far more ambitious than it looks. এটা দেখতে যেমন এটা কিন্তু তেমন না, এটা অনেক উচ্চাকাঙ্ক্ষী একটা approach, bearing in mind the historical imbalance in favor of roads for the last 50 years, but would achieve a marked break in the link between road transport growth and economic growth without placing restrictions and the mobility of people and goods. আর এটা কোনো restrictions নাই, আবার এটার কিন্তু কোনো লেকিংস সম্বন্ধেও কোনো কিছু নাই। দ্যাট মিনস এটা একটা সাস্টেনেবল অ্যাপ্রোচ। এই তিনটার মধ্যে এটা কিন্তু একটা নির্ভরযোগ্য অ্যাপ্রোচ। তো এইগুলা সম্বন্ধে কোনো আলোচনা আছে কিনা আমরা একটু চেক করি। বাকি সবগুলা ক্যান্সেল। টেকিং অল দ্য স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্নস, ইয়েস। এইটা দেখেন এটা কোনো লেকিংস নাই বা এটা কোনো ক্ষেত্রে ব্যর্থ নাই এই অ্যাপ্রোচটা। এটা কিন্তু সব কিছু নিয়ে এই যে বলছে টেকিং অল স্টেপস নেসেসারি টু চেঞ্জ ট্রান্সপোর্ট প্যাটার্ন। ইট ইজ এই জায়গাটা পড়েন, ইট ইজ মোর অ্যাম্বিশিয়াস দেন ইট লুকস, বিয়ারিং ইন মাইন্ড হিস্টোরিক্যাল ইমব্যালেন্স ফেভার অফ রোডস ফর লাস্ট 50 years, বাট উড অ্যাচিভ মার্কড ব্রেক ইন দ্য লিঙ্ক বিটুইন রোড ট্রান্সপোর্টের কথাও চিন্তা করছে, ইকোনমিক গ্রোথও চিন্তা করছে, উইদাউট প্লেসিং রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নাই পিপুলের জন্য, গুডের জন্য। সো এটা কিন্তু এইটা এই আনসারটা হবে taking all the steps necessary to change transport patterns. So this is our last answer of এটা কি ছিল টাইপ হেডিং ম্যাচিং IB. সো IB হচ্ছে আমাদের আনসার। সো আমরা কিন্তু দেখেন প্যারাগ্রাফ এ থেকে প্যারাগ্রাফ আই পর্যন্ত যতগুলা হেডিং ছিল সবগুলা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। জাস্ট হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমি আবার বলবো আপনারা প্যারাগ্রাফটা পুরোটা পড়বেন। পুরোটা পড়ার পর যে যে জায়গাগুলা আপনাদের মনে হবে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এইগুলা বেশি ফোকাস করছে এই প্যারাগ্রাফটাতে, আপনারা ওইটাতে ফোকাস করে আপনারা যে স্টেটমেন্ট গুলো আছে না, এই যে স্টেটমেন্ট ওইগুলোর সাথে ম্যাচ করবেন যে কোনটা 100% যায়। যেটা 100% যায় চোখ বন্ধ করে ওইটাই আপনার আনসার, আর কোনো কিছু দেখার টাইম নাই। ওকে, সো আমরা হেডিং ম্যাচিং করে ফেললাম। এখন আমরা করব আমাদের নেক্সট কোয়েশ্চনটা আমরা যাই। সো আমাদের নেক্সট কোয়েশ্চন টাইপ হচ্ছে এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। তো ট্রু ফলস নট গিভেন একেবারে ইজি। এটা যদি আপনারা ইমপ্রুভ করতে চান তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের বুঝতে হবে কখন আমরা ট্রু করি, কখন আমরা ফলস করি, কখন আমরা নট গিভেন করি। যদি মনে করেন প্রশ্নে যে স্টেটমেন্ট আছে এটা যদি প্যাসেজের স্টেটমেন্টের সাথে 100% যায় তাহলে ট্রু, আর যদি প্রশ্নে বলছে এক জিনিস এইখানে বলছে আরেক জিনিস, মানে একটার অপোজিট, তাইলে আমরা আনসারটা দিব ফলস। আর যদি ওইখানে কোনো এই যে লেখা আছে ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, এটার উপর যদি কোনো ইনফরমেশন না থাকে, কোনো কথাবার্তা নাই এই বিষয়ে, তাইলে আমরা দিব নট গিভেন, রাইট? সো আমরা দেখি প্রথম স্টেটমেন্টটা কি, দ্য নিড ফর ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং। ট্রান্সপোর্টের যে প্রয়োজনটা এটা বৃদ্ধি পাচ্ছে ডিসপাইট টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট। টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও ট্রান্সপোর্টটার যে নিডটা এটা বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু ট্রু। এটা আমি কেমনে ট্রু বলছি, কারণ এটা আমরা পড়ছি প্রথম প্যারাগ্রাফে পড়ছি। এই যে দেখেন এই জায়গাটায় অলদো মার্ক করি, অলদো মডার্ন ইনফরমেশন টেকনোলজি ক্যান রিডিউস, যদিও মডার্ন টেকনোলজি রিডিউস করতে পারে ফিজিক্যাল ট্রান্সপোর্ট বাই ফেসিলিটিং টেলিনেটওয়ার্কিং অ্যান্ড
টেলিসার্ভিস, দ্য রিকোয়ারমেন্ট অফ ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ। এটা কিন্তু ঠিকই বৃদ্ধি পাইতেছে। আর এখানে কিন্তু সেম কথা বলছে, দ্য নিড অফ ট্রান্সপোর্ট ইজ গ্রোয়িং ডিসপাইট টেকনোলজিক্যাল ইমপ্রুভ সত্ত্বেও এটা বৃদ্ধি পাইতেছে। দ্যাট মিনস দে বোথ ম্যাচেস উইথ ইচ আদার। সো যদি ম্যাচ করে তাইলে এটা হবে ট্রু। ওকে, সো আমরা 23 নম্বরে যাই। To reduce production costs, some industries have been moved closer to their relevant consumers. এটা আমরা কিন্তু পাইছি, এটা পাইছি আমরা কোন জায়গাটা পাইছিলাম, এই যে এই জায়গাটা, এইখান থেকে আমরা এইখানের মধ্যে কিন্তু আমাদের আনসারটা আছে। এটা the phenomenon has been emphasized by relocation of some industries, particularly those which are labor intensive, to reduce production cost. So এখানে আছে reduce production cost, even though the production site is hundreds, even thousands of kilometers away from the final assembly and away from users. Users are the consumers, they both are same. So এখানে বলতেছে যে thousands of kilometers দূরে, আর এখানে বলতেছে যে তারা নাকি ক্লোজার কাছাকাছি আসতেছে। সো এখানে কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে, এখানে বলতেছে 1000 মাইল দূরে, কিলোমিটার, আর এখানে বলতেছে কনজিউমারের কাছাকাছি আসতেছে, মুভ ক্লোজার। সো এটা টোটালি একটা বিপরীত, মানে কন্ট্রাডিক্ট করতেছে আর কি স্টেটমেন্টের। সো অপোজিট হলে আপনারা দিবেন ফলস। সো আমরা নেক্সট ইয়েতে যাই, এই কোয়েশনে যাই। নেক্সট কোয়েশনে বলছে the cars are prohibitively expensive in some EU candidate countries. So EU যে অর্গানাইজেশন আছে, ওইটার যে কান্ট্রিগুলো আছে, ওইগুলোর মধ্যে কারের দামটা বেশি। তো দেখি আমাদের কারের দাম বেশি কিনা, এখানে কোনো আলোচনা আছে কিনা, না কম না বেশি, এটা আমরা দেখি। The strong economic growth expected countries, আচ্ছা আমরা এক্সপেন্সিভ বা কোনো দাম বিষয়ে কোনো কিছু আছে কিনা কারের, আমরা একটুখানি দেখি। রোড ট্রান্সপোর্ট, road haulage, rail haulage, steel leverage, sustainable opportunity, but nonetheless এখানে দেখেন কোনো কিছু নাই, এই বিষয়ে কোনো কথাবার্তা নাই যে এটা এক্সপেন্সিভ, আর এই বিষয়ে কোনো আলোচনাই নাই। কোনো আলোচনা না থাকলে এত চিন্তা করার কিছু নাই। নট গিভেন, আনসার হবে নট গিভেন। তো 24 এর আনসার নট গিভেন। তারপর কি বলছে, দ্য গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল ওয়াজ সেট আপ 30 years ago. গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল, এই যে কাউন্সিলটা, এটা সেট আপ হয়েছিল 30 বছর আগে। তো দেখি এটা 30 বছর আগে না 30 বছর পরে সেট আপ হয়েছিল। আমরা নেক্সটে যাব, সিরিয়ালি আসে আনসারগুলো, সিরিয়ালি আসে। দেখেন এই আনসারটা এখানে পাইছি, এরপর এটা আনসারটা এই সিরিয়ালেই পাবো, পর থেকে পাবো। গথেনবার্গ, দেখি এই কাউন্সিল, এটা আমরা কিওয়ার্ড হিসেবে নেই, দ্য গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল। এটাতে যদি আমরা ফোকাস করি তাহলে আনসারটা খুব তাড়াতাড়ি পাবো। এখানে এই বিষয়ে কোনো কথাবার্তা নাই, এই যে পাইছি আমরা, দ্য গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল। ওকে, সো আমরা এখান থেকে পড়ি, দিস অবজেক্টিভ এগ্রিড বাই দ্য গথেনবার্গ ইউরোপিয়ান কাউন্সিল has to be achieved by integrating environmental consideration into commonly policies and shifting the balance between modes of transport lies at the heart of its strategy. The ambitious objective can only be fully achieved by 2020, 2020 আগে, but proposed measures are nonetheless fast essential step towards a sustainable transport system, which will ideally be placed in 30 years. তারার যে গোলটা, এটা 2040 এর মধ্যে হবে আর কি, 30 years এর মধ্যে।
কিন্তু এটা যেন সেট আপ হয়েছিল 30 বছর আগে বা 30 বছর পরে, এই যে কাউন্সিলটা, এটা কখন সেট আপ হয়েছিল, এই কাউন্সিলের যে উদ্ভব হয়েছিল এই বিষয়ে তো কোনো কথাবার্তা নাই এখানে। এখানে হচ্ছে এটার গোল কখন পূর্ণ হবে এই বিষয়ে এখানে আছে, 30 ইয়ার্স আছে, যেটা 2040-এর মধ্যেই হবে। কিন্তু এটার উৎপত্তি কি 30 ইয়ার আগে হয়েছিল বা 30 ইয়ার পরে হয়েছিল এই বিষয়ে কোনো কথাবার্তা নাই। সো এটা এটা মানে এটা নট গিভেন, কারণ এটার অ্যাডভেন্ট সম্বন্ধে কোনো আলোচনা নাই এখানে, উৎপত্তি সম্বন্ধে কোনো আলোচনা নাই। সো আমরা এখন নেক্সট কোয়েশ্চনে চলে যাই। বাই দ্য এন্ড অফ দিস ডেকেড, carbon dioxide emissions from the transport are predicted to reach 739 billion tons। মানে এই ডেকেডের পূর্বে, মানে আমরা বর্তমান যে ডেকেডে আছি, মানে এই যে প্যাসেজটা আমরা পড়তেছি, এই প্যাসেজটা যখন লেখা হয়েছে ওই সময়ের প্রেক্ষাপটে, ওই দশকের মধ্যে কার্বন ডাইঅক্সাইড emission from transport are predicted to reach 739। তার মানে এটা প্রেডিকশন করা হচ্ছে, কোনো কিছু প্রেডিকশন করা মানে ফিউচার প্রেডিকশন করা, মানে ভবিষ্যতের কথা বলা। তো আমরা দেখি এই বিষয়ে কোনো কথাবার্তা আছে কিনা। কার্বন ডাইঅক্সাইড আমরা কোথায় পাইছিলাম, কার্বন ডাইঅক্সাইড এই যে এখানে আছে কার্বন ডাইঅক্সাইড কালপিট লোন 80%। আচ্ছা ওকে, এই যে 739 আমরা এখানে পাইছি, সেটার সাথে এটা ম্যাচ করতেছে। আচ্ছা দেখি এখানে কি বলছে, ম্যাচ করলেই হবে না, আমাদের বুঝতে হবে কি বলছে। অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট এস্টিমেটস, ইফ নাথিং ইজ ডান টু রিভার্স দ্য ট্রাফিক, যদি কোনো কিছু না করা হয়, কার্বন ডাইঅক্সাইড এমিশনস ফ্রম ট্রান্সপোর্ট ক্যান বি এক্সপেক্টেড ইনক্রিজ বাই 50% to 1113 billion tons by 2020। তার মানে 1113 বিলিয়ন বৃদ্ধি পাবে, কিন্তু এখানে বলতেছে যে 739। আচ্ছা একটু করি, compared with 739 billion tons recorded in 1990। যদি 1990-তে এটা অলরেডি রেকর্ডই হয়ে যায়, তাহলে এটা প্রেডিকশন কিভাবে, কারণ এটা তো অলরেডি আমরা পেয়ে গেছি, তাইলে এটা কোনো প্রেডিকশন না। আর এটা দেখেন এখানে বলছে যে নেক্সট ডেকেড মানে কি 2020-র ক্ষেত্রে আমরা 1113 বিলিয়ন আমরা পাইবো, কিন্তু এখানে বলতেছে অন্য কথা, এখানে আগের আগের কথা বলতেছে। সো এটা কোনো প্রেডিক্টেড না, প্রেডিক্টেড হচ্ছে এটা হতে পারে 2020-এর আগে। সো এটা কন্ট্রাডিক্ট করতেছে, সো এই কারণে হবে এটা ফলস। এই অ্যান্সারটা হবে ফলস। তো আমরা মোটামুটি এই সেকেন্ড যে পেসেজটা ছিল এটা সবগুলো আনসার আমরা করে ফেলছি। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন বইয়ের ক্যামব্রিজের কোন পেসেজটা সম্বন্ধে একটু ডিপ আলোচনা চান আমাকে কমেন্টে বলবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।